আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প, জিনের সন্তান, পর্ব ৪। এস এম বুথ চ্যানেলে স্বাগতম। তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ায় ও তোমার ক্ষতি করতে আসছে। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, কি বলো? তোমার আমার মাঝে আবারও ঝামেলা শুরু হলো? এই গালিব জিন তোমাকে পছন্দ করে কতদিন হলো? তুমিও তোমার পরিবার কি ওর সাথে কথা বলনি? আমার কথার জবাবে পরি বললেন, বলেছি, বলবো না কেন? গালিব জিন অনেক আগে থেকে আমাকে পছন্দ করে, বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমার মা বাবা ও আমি কেউ রাজি না। কারণ গালিব অনেক খারাপ একটা জিন, ওকে বারবার না করার পরও ও আমার পিছু ছাড়ছে না। আজকে তোমার আমার বিয়ের কথা শোনার পরও ও সরাসরি তোমার কাছে আসছে তোমার ক্ষতি করতে। আমি সঠিক সময় না আসলে তোমার ক্ষতি করত। এখন তোমার কোনো ভয় নেই, আমি এখনই গিয়ে বাবাকে বলছি, বাবা ওর সাথে কথা বলবে। হাফসার কথায় ওকে বললাম, তাই করো, ওকে একটা শিক্ষা দিয়ে দাও। তখন হাফসা বলল, চলো বাড়িতে চলো, তোমার এখানে থাকা ঠিক হবে না, তোমাকে বাড়িতে রেখে আমি বাবাকে গালিবের কথা বলবো। এই বলে হাফসা আমাকে বাড়িতে রেখে চলে গেলেন ওর রাজ্যে। হাফসা ওর রাজ্যে গিয়ে ওর বাবাকে সব ঘটনা জানানোর পর হাফসার বাবা চলে যায় গালিবের কাছে। গালিব জিনের কাছে গিয়ে বলে, ওর কাছে গিয়ে উনি বললেন, গালিব, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি কেন নাহিদের ক্ষতি করতে গেছো? ওর সাথে তোমার শত্রুতা কোথায়? হাফসার বাবার কথার জবাবে গালিব জিন বললেন, ওই ছেলেটা হাফসাকে ভালোবাসার ও বিয়ে করার সাহস করে কিভাবে? হাফসার বিয়ে শুধুমাত্র আমার সাথেই হবে। আর আপনাকে বলছি, আমার জিনদের নিয়ম ভঙ্গ করে একটা মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে কেন ঠিক করলেন? ওর কথার জবাবে পরীর বাবা বললেন, আমার মেয়ের সাথে কার বিয়ে দিব না দিব সেটা তোমার কাছ থেকে শুনতে হবে না। তোমাকে যা বলি সেটাই শোনো। আমার মেয়ের জীবন থেকে সরে যাও, আমার মেয়ে আর নাহিদের সাথে লাগতে এসো না। তখন গালিব জিন বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? আমি কি আপনাকে ভয় পাই? আমি আপনার মেয়ের জীবন থেকে সরে যাব না। ওর বিয়ে আমার সাথেই হবে, আর কারো সাথে না। ওই ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে আমি কোনোভাবে হতে দিব না। আপনি পারলে ওদের বিয়ে দিয়ে দেখান। ওর এমন কথায় পরীর বাবা বললেন, আমি ওদের বিয়ে দিব, তুমি পারলে কিছু করো। কথাটা বলে চলে আসলেন পরীর বাবা। দুদিন পর আমাদের বিয়ে। এর মাঝে আবার ঝামেলা শুরু হলো। সেদিন রাতে আমি আর কোথাও যাইনি, ঘুমিয়েছিলাম। সেদিন ঘুমের মধ্যে ওই জিনটা আমাকে আবারও সাবধান করেছে, ভয় দেখিয়েছে। শুধু আমাকে না, আমার মতো মায়ের স্বপ্নে এসেও মাকে ভয় দেখিয়েছে। পরের দিন সকালে মা আমাকে স্বপ্নের কথা বলায় আমিও মাকে বলি, ওরকম স্বপ্ন আমিও দেখছি। তখন মা আমাকে বললেন, বাবা নাহিদ, তুই হাফসা পরীকে বিষয়টা জানা, আমার মনে হয় বড় কোনো ঝামেলা হবে। মায়ের কথার জবাবে আমি বললাম, আমি জানিয়েছি। হাফসা বলছে ওর বাবাকে দিয়ে সেই জিনটার কথা বলাবে, বলছে ও আসলে জানতে পারবো কথা বলেছে কিনা। কথাটা বলে আমি বাহিরে গেলাম। আমি বাহিরে যাওয়ায় হাফসা আমার কাছে আসলেন। ওকে দেখে আমি বললাম, আরে তুমি, তোমার অপেক্ষায় তো ছিলাম, তুমি আসলা না বলে বাহিরে আসলাম। কাল রাতে আমিও মা দুজনে স্বপ্ন দেখেছি, ওই জিনটা এসে ভয় দেখিয়েছে আমাদের। তুমি কি তোমার বাবাকে দিয়ে কথা বলিয়েছ? আমার কথার জবাবে পরি বললেন, হ্যাঁ, বাবা গালিব জিনের সাথে কথা বলেছে। গালিব তো বাবার কথা মানেনি, ও ঝামেলা করবেই। এদিকে বাবা বলেছে কাল তোমার সাথে আমার বিয়ে দিবে, ও পারলে কিছু করে। হাফসার কথা ওকে বললাম, কাল তোমার আমার বিয়ে? গালিব জিন কি এত সহজে বিয়ে হতে দিবে? ও যদি কোনো ক্ষতি করে? তখন হাফসা বললেন, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বাবা তার পরিচিত কিছু জিনকে পাহারায় রাখবে আমাদের বিয়েতে। তুমি মাকে বলো বাবা বলছে কাল সন্ধ্যায় তোমাদের বাড়িতে বিয়ে হবে তোমার আমার। পরীর কথায় আমি খুশি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে পরীর বলা কথাগুলো মাকে বলার আগে মা একটা অবাক করা ভয়ানক কথা বলল। মা বলল, বাবা নাহিদ, তুই কোথায় গিয়েছিলি? এদিকে তো একটা ভয়ানক ও অবাক করা ঘটনা ঘটে গেল। মায়ের কথায় আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? তখন মা বললেন, তুই বাহিরে যাবার পর আমি ঘরের কাজ করছিলাম, হঠাৎ করে আমার মনে হলো আমার পিছনে কেউ আছে। পিছনে কেউ আছে ভেবে যেই না ঘুরে তাকিয়েছি, তখনই দেখি খুবই ভয়ঙ্কর একটা জিন আমাকে দেখে হাসছে। আমি জিনটা দেখে চিৎকার দিব এরকম একটা সময় ও আমার গলা চেপে ধরে। আমার গলা চেপে ধরে কথাগুলো বলছিল। এদিকে আমি ছটপট করছিলাম। তখন পাশের ঘর থেকে তাওহিদ চলে আসে। তাওহিদ আসায় আমার গলা চেপে ধরা জিনটা আমাকে ছেড়ে দেন।
আর এদিক সেদিন আশপাশে জানি কাকে খুঁজতে থাকে আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আমি বুঝলাম না ওই জিনটা তাওহিদকে দেখে আশপাশে কাকে খুঁজল আর তাওহিদকে দেখে পালালো কেন। মায়ের কথায় আমি এবার শিওর হলাম তাওহিদ নিশ্চয় কোনো জিনের সন্তান। আমার মতো মাও একই সন্দেহ করল। তখন তাওহিদের কাছে গিয়ে আমি বললাম, তাওহিদ, সত্যি করে বলো তো তুমি কে? কিন্তু আমার কথায় তাওহিদ কোনো কথা না বলে চুপ করে রইল। ও কিছু না বলায় আমিও জোরাজোরি করলাম না, আমি ঘরে চলে গেলাম। সেদিন রাতের ঘটনা। আমি, মা ও তাওহিদ সবাই বসে খাবার খাচ্ছিলাম। খাবার সময় হাফসা পরি সেখানে আসলেন। ও আসায় মা বললেন, আরে মা, তুমি আসছো, আসো আমাদের সাথে খাবার খাও। তখন হাফসা বললেন, না মা, আমি এখন কিছু খাবো না। আমাকে বাবা পাঠালেন। বাবা বললেন আজকে রাতে আপনাদের বাড়িতে থাকতে, আপনাদের আজ রাতে একা রাখা ঠিক হবে না। আমি সকাল হলে চলে যাব, আবার সন্ধ্যার দিকে মা, বাবা, আমার বোন সবাই মিলে আবার আসব, তখন বিয়ে হবে আমাদের। পরীর কথায় ওকে বললাম, আচ্ছা তোমার যদি মনে হয় গালিব জিন কোনো ঝামেলা করতে পারে তাহলে থাকো, আর আসো একটু খেয়ে নাও। আমার কথায় হাফসা বললেন, না তুমি খাও, আমি কিছুক্ষণ আগে খেয়েছি। ওর কথায় আমি আর জোড়াজুড়ি না করে খাবার খেয়ে ঘরে গেলাম। আমার সাথে পরীও আমার ঘরে গেলেন। পরী ঘরে আসায় ওকে বললাম, কাল সব কিছু ঠিকঠাক হবে তো? আমার কথায় পরী আমাকে সাহস দিয়ে বললেন, হ্যাঁ, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, ঘুমাও। ওর কথায় আমরা বেশ কিছুক্ষণ গল্প করে আমি ঘুমিয়ে গেলাম। রাতে অবশ্য ভালোভাবে ঘুমোতে পারিনি। কখনো ভয়ঙ্কর স্বপ্ন, কখনো বা বাস্তবে গালিব জিনের পাঠানো জিনেরা ঝামেলা করছিল। এভাবেই কেটে গেল রাতটা। পরের দিন দিনের বেলাও ভয়ে ভয়ে ছিলাম। এভাবে ভয়ের মাঝেও দিনটা কেটে গেল। দিনটা কেটে সন্ধ্যা নামায় হাফসা পরী, ওর মা বাবা ও বোন সাথে কয়েকজন জিন নিয়ে আসলেন আমাদের বাড়িতে। ওরা এসে পরীর বাবা আমাদের বললেন, আমরা তো এসে গেছি, তাই আর দেরি না করে বিয়েটার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। পরীর বাবার কথায় মা সম্মতি দেয় আমারও হাফসা পরীর বিয়ের কাজ শুরু হলো। আমাদের একটা ভয় ছিল, কখন না জানি গালিব জিন চলে আসে। আমাদের ভয়টাকে সত্যি করে সেখানে চলে আসে গালিব জিন ও তার অনুগত জিনেরা। ওরা এসে কোনো কথা না বলে সবার উপর হামলা করে। ওদের হঠাৎ হামলায় পরীর মা বাবা সহ আমিও আমার মা সবাই আঘাত পেয়ে পড়ে যাই। আমরা আঘাত পেয়ে পড়ে যাওয়ায় পরীর বাবা ও তার সাথে আসা জিনেরা গালিব জিনের দলের সাথে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু এতে কোনো লাভ হলো না। গালিব জিন ও তার অনুগত জিনেরা পরীর বাবা ও তার সাথে আসা জিনদের মেরে আহত করলেন। সবাই আহত হয়ে পড়ে রইলেন মাটিতে। এদিকে তখন গালিব জিন আমার দিকে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোকে বারবার মানা করার পরও তুই হাফসাকে বিয়ে করার সাহস কিভাবে দেখালি? আজকে তোর বিয়ের সব স্বাদ মিটে যাবে। কথাটা বলে গালিব জিন আমাকে ধরে শূন্যে আচার মারতে যাবে, তখনই সেখানে অন্য একটা জিন আসে। আমরা সবাই জিনটাকে দেখেছি। সেই জিনটা আসায় গালিব ও তার অনুগত জিনেরা কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। সেই জিনটা আসায় গালিব ও তার অনুগত জিনেরা কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। ওরা পালিয়ে যাবার পর সেই জিনটাও তখন বাতাসে মিশে গেলেন। উনি চলে যাওয়ার পর হাফসা পরীর বাবা আহত অবস্থায় বললেন, বাবা, আমরা তো অনেক অসুস্থ, তাছাড়া শুভ কাজের মধ্যে বাধা পড়ে গেছে, আজকে আর বিয়েটা হবে না। আমরা আমাদের চিকিৎসা করে সুস্থ হই, তারপর বিয়ে হবে। আমাদের 2-3 দিন সময় দিন। হাফসার বাবার কথায় আমি বললাম, ঠিক আছে, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার আগে সুস্থ হন, তারপর বিয়ে। আমার কথায় পরীর মা, বাবা, বোন ও হাফসা পরী চলে গেলেন। ওরা সবাই আহত। এদিকে আমি ও মা, আমরাও আঘাত পেয়েছিলাম। আমি তো ছেলে মানুষ, আঘাত সহ্য করতে পারি। মা তো বৃদ্ধা। ওই জিনের আঘাতে মা অসুস্থ হয়ে পড়ে। মা অসুস্থ হওয়ায় আমি রাতের বেলায় বাজারের দিকে রওনা করলাম, কারণ মায়ের জন্য ঔষধ নিয়ে আসতে হবে। আমি কথা মতো বাজারে গিয়ে মায়ের জন্য ঔষধ নিয়ে বাড়ির দিকে আসার সময় সেই জিনটা আমার সামনে আসে। যে জিনটাকে দেখে গালিব জিন ও তার অনুসারী জিনেরা পালিয়ে গেলেন। আমি ওনাকে দেখে সালাম দিয়ে বললাম, আরে আপনি সেই না যে কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে আসছিলেন? আপনাকে দেখে গালিব জিন পালিয়ে গেছে। আমাকে কি দয়া করে বলবেন কে আপনি? আমার কথার জবাবে উনি বললেন, আমি কে সেটা জানা কি খুব দরকার? আমি একটা জিন। হ্যাঁ,
জিন তো জানি, কিন্তু কোন জিন? আমার একটা সন্দেহ হয়, আমার বাড়িতে সে ছোট বাচ্চাটা আছে তাওহিদ, আমার মনে হয় তাওহিদের বাবা আপনি। আমি কি ঠিক বললাম? আমার কথা শুনে উনি বললেন, না, তোমার কথা ভুল। আমি তাওহিদের বাবা না, আমি তোমার বন্ধু জিন। মানে কি বলেন? আমার বন্ধু জিন মানে কি? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, চিনিও না। তাহলে বন্ধু হলেন কিভাবে? আমার কথায় সেই জিনটা বললেন, তোমার বাবার সাথে আমার ভালো পরিচয় ছিল। উনি তো এখন বেঁচে নেই, থাকলে হয়তো আমার কথা বলতো। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ও তোমার মাকে চিনি, অদৃশ্যভাবে খোঁজ নেই। আমি তোমাকে বন্ধু মনে করি, তাই বললাম তোমার বন্ধু। আজকে অনেক বিপদে পড়ছ, বন্ধুর বিপদে পাশে আসবো না তা কি হয়? তুমি এখন বাড়িতে যাও, আমি অন্য কোনো সময় আসবো তোমার কাছে। আর হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ। কথাটা বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমি সেখানে দেরি না করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা নাও, এই ওষুধগুলো খেয়ে ঘুমাও। কথাটা বলে পানি নিয়ে গিয়ে মাকে দিলাম। আমার হাত থেকে পানি নিয়ে মা ওষুধ খেলেন। ওষুধ খাবার পর আমি মাকে বললাম, আচ্ছা মা, একটা কথা, গালিব জিন তখন আমাদের এখানে আসার পর একজন জিন আসছিল, তোমার মনে আছে? তুমি কি সেই জিনটাকে চেনো? উনি একটু আগে আমার কাছে আসছিল, এসে বলল আমার বাবার সাথে ওনার ভালো পরিচয় ছিল, ওনার নাম আব্দুল্লাহ। তুমি কি চেনো আব্দুল্লাহ জিনকে? আমার কথায় মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, না তো, এই নামে কাউকে চিনি না বাবা। ওনার সাথে তোর বাবার ভালো পরিচয় ছিল হয়তো, কিন্তু আমি তো চিনি না। মা অসুস্থ, তাই আমি আর কিছু জিজ্ঞেস না করে ওনাকে ঘুমাতে বললাম। আমার কথায় মা ও তাওহিদ ঘুমিয়ে পড়ে। তখন আমি ঘরে গিয়ে শুয়ে ভাবতে থাকি, আব্দুল্লাহ জিন কি আসলেই সত্যি বলছে, নাকি এখানে লুকিয়ে আছে কোনো রহস্য? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় হাফসাপুরীর ডাকে। হাফসার ডাকে ঘুম ভেঙে যাওয়ায় আমি বললাম, আরে হাফসা, তুমি তুমি অসুস্থ শরীর নিয়ে কেন আসছো? তোমার শরীর এখন কেমন? আমার কথার কোনো উত্তর না দিয়ে হাফসা বললেন, পরে বলছি, তুমি আমার সাথে আসো, গালিব জিনকে বন্দী করছি, তোমার সামনে ওর বিচার হবে। কথাটা বলে হাফসা বাহিরের দিকে যেতে লাগলেন। আমি ওর সাথে বাহিরে চলে গেলাম। আমার বাড়ি থেকে একটু দূরে গিয়ে হাফসা দাঁড়িয়ে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম, হাফসা, কোথায় গালিব জিন? তখনও বললেন, তোমার পিছনে দেখো। ওর কথায় পিছনে ঘুরে দেখলাম কিছু নেই। তখন আবার সামন থেকে বলল, সামনে তাকাও। হাফসার কথায় সামনে তাকাতেই চমকে উঠলাম, কারণ আমার সামনে হাফসা না, গালিব জিন দাঁড়িয়ে। আমি গালিব জিনকে দেখে বুঝতে পারলাম এতক্ষণ হাফসাপুরীর রূপ নিয়ে ও আমাকে বাহিরে নিয়ে আসছে। আমি বিষয়টা বুঝে রেগে গিয়ে বললাম, গালিব জিন, আপনি কেন মিছিমিছি আমার পিছনে পড়ে আছেন? হাফসাপুরী আপনাকে না, আমাকে ভালোবাসে। ও আপনাকে বিয়ে করতে চায় না। আপনি এটা জানার পরও কেন জোরাজোরি করছেন? কেন আমাদের পিছনে পড়ে আছেন? আপনি বুঝার চেষ্টা করুন, হাফসা শুধু আমার, ওর বিয়ে আমার সাথে হবে। আর যদি তুই বেঁচেই না থাকিস তাহলে তো হাফসা পরিয়ে আমার হবে, তাই না? কথাটা বলে গালিব জিন ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বললেন, এখনই তোকে মেরে ফেলব, তোর মৃত্যু এখনই হবে। গালিব জিনের কথায় আমি সেখান থেকে পালাতে যাব, তখনই গালিব আমাকে ধরে ফেলে। গালিব আমাকে ধরার পর কোনো ক্ষতি করার আগে সেখানে চলে আসে আব্দুল্লাহ জিন ও হাফসা পরি। আব্দুল্লাহ জিন আশায় গালিব আমাকে ছেড়ে দিয়ে পালাতে যাবে, এমন অবস্থায় এক মুহূর্তে আব্দুল্লাহ জিন গালিব জিনকে ধরে ফেললেন। ওকে ধরার পর গালিব বলতে লাগলেন, ছাড় আমাকে, যেতে দে আমাকে, কিছু করলে তোকে আমার ভাই ও বাবা ছাড়বেন না, যেতে দে বলছি। কিন্তু আব্দুল্লাহ জিন গালিবের কোনো কথা না শুনে ওকে আঘাত করতে করতে আমার সামনেই মেরে ফেললেন। গালিব জিনকে মেরে ফেলার পর আব্দুল্লাহ জিন বললেন, যাও, বাড়িতে চলে যাও, তোমার কোনো ভয় নেই। কথাটা বলে আব্দুল্লাহ জিন চলে গেলেন। ও চলে যাবার পর হাফসা আমার কাছে এসে বললেন, চলো বাড়ির দিকে চলো। হাফসার কথায় বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন হাফসা বলল, নাহিদ, উনি সেই জিনটা না যে তোমার আমার বিয়ের সময় বাঁচিয়েছিল গালিব জিনের হাত থেকে? কি উনি? ওনাকে তুই তো অনেক শক্তিশালী জিন মনে হলো। পরীর কথার জবাবে ওকে বললাম, আমি সঠিক ওনাকে চিনি না। উনি বলে ওনার নাম আব্দুল্লাহ, ওনার সাথে আমার বাবার ভালো পরিচয় ছিল।
আমার কথায় তখন হাফসা বলল, ওহো, হতে পারে, তোমার বাবা তো কবিরাজ ছিলেন। ওর কথায় আমি বললাম, তোমার মা, বাবা, বোন ও তোমার শরীর এখন কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো। আমরা হেকিম ঝিনের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছি। আল্লাহ চাইলে 2-1 দিনের মধ্যে আমরা সবাই সুস্থ হব। ওর কথায় আমি বললাম, তাহলে তো ভালো, তোমার সুস্থ হলে তোমার আমার বিয়ে হবে। এখন তোমার আমার মাঝে আর কোনো বাধা থাকবে না, কারণ গালিব ঝিন তো নেই, ওকে তো মেরে ফেলল। আমার কথায় পরি চিন্তিত হয়ে বললেন, বাধা নেই বললে কি হবে? এখন তো আমার ভয় আরও বেড়ে গেল। গালিব ঝিনকে মেরে ফেলায় ওর বাবা ও ভাই যদি রেগে প্রতিশোধ নিতে আসে, তাহলে অবস্থা খারাপ হবে। আমার যা মনে হয়, গালিবের বাবা ও ভাই আসবে, কারণ ওদের সমাজে সব জিন খারাপ। ওরা ওদের মতো চলে, কারো কথা শোনে না, আমাদের ঝিন সর্দারের আদেশ মানে না। তা যাই হোক, বাড়ি চলে আসছো, ঘরে গিয়ে ঘুমাও। আজকে রাতে কোথাও যেও না, আমি কালকে আসবো তোমার কাছে। হাফসার কথায় আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সে রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন দিনের বেলা বিকালে মা আমাকে বললেন, বাবা নাহিদ, আমার একটু তোর খালার বাড়িতে যেতে হবে। তোর খালি নাকি অনেক অসুস্থ, এখন আমি না গেলে আবার বলছে অসুস্থ বোনটা দেখতেও আসলো না। মায়ের কথা জবাবে আমি বললাম, কি বলো, তুমি যাবা মানে? তুমি নিজেই তো অসুস্থ। না না, তোমার যাওয়া যাবে না, এই শরীর নিয়ে তুমি যেতে পারবে না, তুমি বাড়িতে থাকো, আমি গিয়ে খালাকে দেখে আসি। আমার কথায় মা বললেন, তুই যাবি? ওকে, যা, তাহলে এখনই বেরিয়ে পড়, রাত হবার আগে না হয় চলে আসিস। জানিস তো, এমন সময় রাতে বাহিরে থাকা ঠিক হবে না। মায়ের কথায় রাজি হয়ে বললাম, ঠিক আছে মা, তাই হবে, তুমি কোনো চিন্তা করো না, রাত হলেও সমস্যা নেই, হাফসাপুরি আমার সাথে থাকবে। কথাটা বলে রেডি হয়ে চলে গেলাম খালার বাড়িতে। সেখানে গিয়ে খালাকে দেখলাম, উনি অসুস্থ। খালাকে দেখে কথাবার্তা বলে খাবার খেতে খেতে রাত হয়ে গেল। রাত হওয়ায় আমি বুঝতে পারলাম এখন একা যাওয়া ঠিক হবে না, হাফসাকে ডাকতে হবে। এই বলে আমি হাফসাপুরীকে স্মরণ করলাম। আমার স্মরণে হাফসাপুরী কিছুক্ষণের মধ্যেই সেখানে আসলেন। হাফসা এসে আমাকে অদৃশ্যভাবে দেখা দিয়ে ইশারা করে বললেন, এখন বের হও। পরের ইশারা পেয়ে আমি খালাকে বললাম, খালা, আমি আজকে আসি। তোমার মতো মাও অসুস্থ, মা একটু সুস্থ হলে তোমার কাছে পাঠিয়ে দিব, তুমি ওষুধগুলো নিয়ম মতো খাবে, কেমন? কথাটা বলে আমি বাড়ির দিকে রওনা করলাম। পরি আমার সাথে সাথে আসছে। দুজনে বাড়ির দিকে যাচ্ছি, তখন পরি বলল, তোমার খালা অসুস্থ বুঝি? হ্যাঁ, অসুস্থ, তাই তো ওনাকে দেখতে আসলাম। তা তোমার কি অবস্থা, শরীর কেমন তোমার? আমার কথার জবাবে ও বলল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। বাবা বলল কালকে তোমাদের বাড়িতে আসবে কথা বলতে। আমরা মোটামুটি সুস্থ, 2-1 দিনের মধ্যে তোমার আমার বিয়েটা হয়ে যাবে। ওর কথায় আমি কিছু বলতে যাব এমন একটা সময় পরি বলল, নাহিদ সরে যাও। সরে যাও কথাটা বলতে না বলতে কয়েকটা জিন এসে আমাকে আর হাফসা পরীকে আঘাত করে ফেলে দিলেন। আমি কিছু বুঝে ওঠার আগে সেই জিনগুলো এসে আমার বুকে আঘাত করে। আমার বুকে আঘাত করার সাথে সাথে আমি ছিটকে গিয়ে 10-15 হাত দূরে গিয়ে পড়ি, আমার মুখ দিয়ে রক্ত আসে। আমি মাটিতে ছিটকে পড়ার পর শুধু একটা কথাই শুনি, আমাদের পরিবারের ছেলে গালিব তোর কারণে মারা গেছে, আমরা তোকে ছাড়ব না। এরকম কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকায় সেই রাস্তা দিয়ে দুজন লোক বাজার থেকে ফেরার সময় আমাকে দেখেন আর ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। ওনারা আমাকে হাসপাতালে নিয়ে যাবার পর আমার মাকেও খবর দেন। আমি হাসপাতালে শুনে মা অসুস্থ অবস্থায় রাতের বেলা আমার কাছে যান। আমি জ্ঞান হারানো অবস্থা আমাকে হাসপাতালে নিয়ে যাবার পর সেখানকার ডাক্তার আমাকে দেখে মাকে বলেন, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ, ওর বুকের কয়েকটা হাড় ভেঙে গেছে। শুধু তাই নয়, ও মাথায়ও অনেকটা আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনার ছেলের চিকিৎসা আমরা করতে পারবো, এর জন্য অনেক টাকা লাগবে, কম করে হলেও 3-4 লাখ। ডাক্তারের কথায় মা কান্না করতে করতে বলে, এত টাকা? আমার কাছে তো এত টাকা নেই। ডাক্তার সাহেব, দয়া করুন, আমার ছেলেটাকে বাঁচান, আমি যতদূর পারি দিব। কিন্তু ডাক্তার তো টাকা জমা করানো ছাড়া চিকিৎসা করবেন না। এমন অবস্থায় মায়ের কাছে আসে চেয়ারম্যান সাহেবের মেয়ে ঝিনুক। ঝিনুক এসে মাকে বলে, আরে আন্টি, আপনি হাসপাতালে? আমার চাচাতো বোনের বাচ্চা হয়েছে, এই হাসপাতালে আমি ওকে দেখতে আসলাম। হঠাৎ আপনার দিকে চোখ পড়ল, আপনি কান্না করছেন কেন? ঝিনুকের কথায় মা কান্না করতে করতে সব ঘটনা খুলে বলে। সব শুনে ঝিনুক এক দৌড়ে আমার কাছে যায় আর আমার ওরকম অবস্থা দেখে। আমার অবস্থা খারাপ দেখে ঝিনুক মাকে বলে, আন্টি আপনি কাঁদবেন না, আমি নাহিদের অপারেশনের সব ব্যবস্থা করছি। কথাটা বলে ঝিনুক ডাক্তারের কাছে গেলেন আর ডাক্তারকে টাকা দিয়ে অপারেশন করতে বললেন।